আমন্ত্রণ সবাইকে আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি ডক্টর তৌহিদুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, তৃতীয় দফায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিচ্ছে বিএনপি, জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শ জানতেই এই সংলাপের আয়োজন বলে শোনা যাচ্ছে। এদিকে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে গঠিত 6 কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়েছে, যেখানে রয়েছে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও। সংবিধান সহ প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন করেছে তার আলোকে ছায়া কমিটি করেছে বিএনপিও। নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে সেনাপ্রধান ও অন্তর্বর্তী সরকারের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বিষয়টিকে ঐক্যমতের অভাব কিংবা সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলেও মনে করছেন কেউ কেউ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা, যানজট, জলজট, দ্রব্যমূল্য সহ নিত্যদিনের জনভোগান্তির ইস্যুগুলোর সমাধানেও আলাপ আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় তৃতীয় দফার সংলাপ প্রত্যাশা কি। এ বিষয়ে আলোচনা করার জন্য আরটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন, আরও আছেন ভূয়া গ্রুপের ইউকে লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, ভূয়া ইন্টারন্যাশনালের সিও এবং স্বত্বাধিকারী কবির আহমেদ ভূয়া। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন। আপনার মতামত থাকলে সেটিও ছোট্ট করে আমাদেরকে জানাতে পারেন। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছি আলোচনায়। শুরুতেই আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, আপনার কাছে আসতে চাই যে আগামীকাল তৃতীয় দফায় বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ। আমরা ইতিমধ্যে জেনেছি যে সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বর্তমান সরকারের প্রতি যে সমর্থন সহযোগিতা সেটি আছে, কিন্তু নির্বাচনের প্রশ্নে বেশ কিছু অনৈক্য অথবা ভিন্ন ভিন্ন মতামতও আমরা লক্ষ্য করছি। আগামীকালকে যে সংলাপ হতে যাচ্ছে সেই সংলাপে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে বলে মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আরটিভির দর্শক শ্রোতা বন্ধু, আমার উপস্থিত সহ আলোচক জনাব গোলাম সারোয়ার মিলন এবং কবির আহমেদ ভূয়া, সকলকে আমার শুভেচ্ছা। মূলত আপনি একটা বক্তব্য রেখেছেন, সেটা হচ্ছে যে তৃতীয় দফার সংলাপের মূল এজেন্ডা হয়তো ধারণা করেই বলেছেন বা অনেকের ধারণা, সেটা হচ্ছে যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে। না, এটা সরকার থেকেই বলা হয়েছে, গণমাধ্যমে এটা প্রকাশও পেয়েছে। জি, আচ্ছা, যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সেই সংস্কার কমিশনগুলোর বিষয়ে, কারণ অগ্রগতি নাই বললেই চলে, বিষয়ে আলোচনা চলবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আমি এর ব্যাখ্যাগুলো আমি জানি না, ধারণা করে কিছু কথা হয়তো বলতে না, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নেবে এবং যতটুকু অগ্রগতি হচ্ছে, সর্বশেষ সংস্কার কমিটির অগ্রগতি হলো 6টির মধ্যে 5টির একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে, তা গেজেট হয়েছে। আপনার নিশ্চয় মনে আছে যে এই যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, এটার গুরুত্ব অনেক। এই গুরুত্ব বোঝানোর জন্য প্রধান উপদেষ্টা স্বয়ং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এই কমিশনগুলো গঠন করার কথা বলেছেন। তো সেই কমিশনের গুরুত্ব নিঃসন্দেহে অনেক। সংস্কারের একটা প্রশ্ন কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের মাঝে বেশ ঘুরপাক খাচ্ছে। তো কিন্তু সাথে সাথে এটাও আমরা জানতাম যে 1 অক্টোবর থেকে এই কমিশন কাজ শুরু করার কথা। তো এত বড় একটা ঘোষণা, যেটার শুরুর তারিখটাও ঠিক থাকা উচিত ছিল বলে আমি মনে করি। এটা ছোটোখাটো একটা হোঁচট আমি বলবো, বড় ধরনের হোঁচট না হলেও। এবং পূর্ণাঙ্গ কমিশন এখন পর্যন্ত পুরোটা করতে পারেনি, এখন পর্যন্ত একটা পুরোপুরি বাকি আছে। এটাও আমার কাছে মনে হয় যে জিনিসটা যদি আরও গুরুত্ব সহকারে দেখা যেত তাহলে এতদিনে সেটা হয়ে যাওয়ার কথা। আপনার কাছে কি মনে হয় এমনটি হলো কেন? কেউ কেউ বলছে ঐক্যমতের অভাব আছে, সমন্বয়হীনতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন। ঐক্যমত এবং সমন্বয়ের অভাব তো বোঝাই যাচ্ছে।
অবশ্যই বোঝা যাচ্ছে। রাজনীতি কোনো কারণ হতে পারে? রাজনৈতিক কারণ তো আর এখানে আপনার ভিতরগতভাবে থাকলেও রাজনৈতিক কারণে এটা হয়েছে এটা তো বলার সুযোগ নেই। জি। কারণ হচ্ছে ওনারা তো রাজনৈতিক দলগুলোকে এখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এখানে ইনভলভ না। আর হয়তো ভিতরে ভিতরে কথা হতেও পারে, কিন্তু প্রধান উপদেষ্টা যেখানে সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এটা ঘোষণা করেছেন, সেটা রাজনৈতিক কারণে সমন্বয়হীনতা, এটা আমি মানতে রাজি নই। আচ্ছা। এবং আপনি যেটা বলেছেন যে এর সাথে সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের বিষয়টি। আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের কারণে এই যে পুরোপুরি রক্তের সাগরের উপরে ভেসে থাকা একটি নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে আমরা বলি, এখানে প্রত্যাশা কিন্তু অনেক। এই প্রত্যাশাটা যদি সমন্বয়হীনতার কারণ দেখানো হোক আর যা কিছুই হোক, সেগুলো যদি এভাবে প্রকাশিত হতে থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে অনাস্থা তৈরি হতে পারে। আর সমন্বয়হীনতার তো অনেকগুলো বিষয় আছে, সাথে সাথে আপনার দুর্নীতির কিছু বিষয় যেভাবে প্রকাশিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু জনমনের শঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে সেটা আরো গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন। অবশ্যই এই সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এই জিনিসগুলো খুব কঠোরতার সঙ্গে, সতর্কতার সঙ্গে খেয়াল রাখা উচিত। অসংখ্য ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। আরও আলোচনা শুনবো। গোলাম সরোয়ার মিলন ভাই, আসতে চাই যে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক, রাজনৈতিক দলগুলো তার মতো করে সরকার যে সহযোগিতা চাইবে সেগুলোর ক্ষেত্রে তো মতামত তারা দিবেনই। এই আগামীকালকের বৈঠকে আপনি কি মনে করছেন আপনার কাছ থেকে বা আপনার দলের পক্ষ থেকে, যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা আছে অথবা তারা যে নির্বাচনী রোডম্যাপ জানতে চায়, তার কোনো বহিঃপ্রকাশ বা কোনো নির্দেশনা কি পাওয়া যাবে? ধন্যবাদ ডক্টর তৌহিদ, আপনাকে, আমাদের অনেকের প্রিয় সঞ্চালক, আমার দুজন সহ-আলোচক, আমার অত্যন্ত কাছের লোক রহমতুল্লাহ ভাই এবং কবির সাহেব, আমার অনুজ, সবাইকে এবং দর্শক শ্রোতাকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি যেটা বলতে চাই, আগামীকালকে তৃতীয় দফা যে সংলাপ, মানুষের প্রত্যাশা অনেক, যেটা আপনি আপনার প্রারম্ভিক ভূমিকায় যেটা বলেছেন যে আজকে আমরা এই সরকারের দুর্বলতার দিকটাই আগে বলি, যে সমন্বয়হীনতা কিংবা যানজট, জলজট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অনেক জায়গায় অবনতি, গার্মেন্টসের অস্থিরতা, এখানে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। কারণ আওয়ামী লীগ বিগত 15টা বছর ক্ষমতায় থেকে যেটা করেছে, আপনার এখানেই আপনার টকশোতে আওয়ামী লীগের বন্ধুদের সামনেই বলতাম যে এরশাদ সাহেবকে, যেহেতু এরশাদ সাহেবের সাথে আমি মন্ত্রী ছিলাম, এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়, তো এরশাদ সাহেব যদি স্বৈরাচার হয় এখন আমরা কোন আচারে আছি, এই কথাগুলি বলতাম। তো আমরা তো সেই আচারও দেখলাম, ফ্যাসিস্টারিও দেখলাম, এবং 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে আকাঙ্ক্ষা, রক্তের দাগ কিন্তু শুকায় নাই। জি, মানে সেই জায়গাতে মিলন ভাই যেটা বলছেন যে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের যে রেখে যাওয়া জঞ্জাল, যে অব্যবস্থাপনা, দুর্নীতি, সেই জায়গাগুলোকে সামলে নিয়ে পরিস্থিতি সকল দিক থেকে স্বাভাবিক করার প্রশ্নে এই সরকারের তো আরো কিছুদিন সময় প্রয়োজন। ওইটাই বলছি যে, এবং অনেক আকাঙ্ক্ষা মানুষের, এবং ডাক্তার ইউনূস আন্তর্জাতিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য, এবং বিএনপি বড় দল, বিএনপি সহ জামাত, জাতীয় পার্টি সহ প্রতিটা দল, এক আওয়ামী লীগ বাদ দিয়ে আমার মনে হয় তাকে মানে যে সর্বোচ্চ সমর্থন দিয়েছে, সেই সমর্থনে তাদের প্রত্যাশা অনেক। কিন্তু প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদিও 2 মাসে এটাকে ফাইনাল কনক্লুশন বলা যাবে না। প্রথম কথা হচ্ছে যে এই সরকারের গন্তব্যটা কোথায়, নাম্বার 1। নাম্বার 2, সেই গন্তব্যটা এটা জানতে হবে। তারা যদিও বলেছে 6টা সংস্কার করেছে, আপনি বলেন 5টার কমিটি হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। এখন 2 মাসে তারা কাজ এখনো শুরু করতে পারেনি। এখন এটা তাদেরকে, আমার মনে হয় কালকে যে প্রত্যাশা, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে যে কথা বলবে, কারণ ডক্টর ইউনূসের সবচেয়ে দুর্বল জায়গাটা হলো যে তার কোনো রাজনৈতিক শক্তি নেই এবং তার রাজনৈতিক কোনো ভিশনও নেই, আমরা মনে করি। সেটা তিনি এই বক্তব্যে স্পষ্ট করেছেন। সুতরাং এটাই তার দুর্বলতা। আজকে রাজনৈতিক শক্তি যদি তার থাকতো তাহলে আজকে যে কথাগুলি বললেন এটা অনেকটা হয়ে যেত। কিন্তু এখন তাকে রোডম্যাপটা তাকে ক্লিয়ার করতে হবে যে আমার এই মৌলিক সংস্কারগুলি করতে আমার এতদিন সময় লাগবে, এবং আমার 6টার মধ্যে 5টা কমিটি করেছে, আরেকটা কমিটি দেখেন সংবিধান কমিটিটা করা হয়নি। এখানে প্রশ্ন আছে যে এই সংবিধান, যেই সংবিধানের
মাধ্যমে উনি শপথ শপথ নিয়েছেন, নিলেন। সেই সংবিধানকে পরিবর্তন কিন্তু মানুষের আকাঙ্ক্ষা। কিন্তু এটা উনি করবেন কিভাবে? কারণ উনি যখন সমর্থন নিয়েছেন তখন কিন্তু উনি বলেছেন আমি সংবিধানকে সমুন্নত রাখবো। আজকে এই যে বৈপুরত, হ্যাঁ এটা হইতে পারে যে এই কমিটি একটা প্রস্তাবনা দিবে, আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা সেখানে সিদ্ধান্ত নেবে, কিন্তু এই সরকারের তো সেখানে সংস্কার করার না, কিন্তু আবার উপায় নাই। অনেকে তো বলছেন যে মিলন ভাই যে আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যে বাস্তবতায় বা পরিস্থিতি ক্ষমতা নিল সেটি তো অতীতের অনেক বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটি বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তীতে সংবিধানের মাধ্যমে শপথ নিলেও পরিবর্তন বা সংস্কারের লক্ষ্যে সে যে কোনো কাজই করতে পারে, সেক্ষেত্রে জনসমর্থন কি থাকবে। বললাম, প্রত্যাশা ঠিক আছে, কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য কিন্তু ওটা পার্লামেন্ট লাগবে। এখানে অর্ডিন্যান্স দিয়ে যদি কতটুকু করা যাবে এটা আইন বিশেষজ্ঞ যারা তারা বলতে পারবেন। আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলা যায় নির্বাচনী সংস্কার হইতে পারে, আরও বিভিন্ন সংস্কারগুলি সেটা করতে পারে, কিন্তু সংবিধান সংস্কারের ব্যাপারটা এটা পার্লামেন্ট লাগবে। আরেকটা কথা বলে শেষ করতে চাই যে ধরেন সংবিধান কে সংস্কার যদি করতে হয় আপনাকে হয় রেফারেন্ডামে যেতে হবে, নাহলে সংবিধানের জন্য আপনাকে সেই পরিষদের মতো যে 71, 69, 70-এ যে নির্বাচন হয়েছিল সেরকম একটা নির্বাচন লাগবে। কারণ নির্বাচনের প্রক্রিয়া ছাড়া আরেকটা হইতে পারে, আরেকটা তৃতীয় পদ্ধতিটা বলতেছি, জাতীয় একটা ঐক্যমত লাগবে। যদি বিএনপি সহ সমস্ত দল যদি বলা যায় ইয়েস আমরা আজকে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে আমার মনে হয় এটা জনগণের সমর্থন পেয়েছে, আমরাও সমর্থন করেছি, যেটা আমরা আগে বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর এটা বিএনপি তো বহু আগে বলেছে, এবং এটাও বলি যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। এই কথাগুলি আমরাও আগে বলেছি, জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, প্রাদেশিক সরকার ইত্যাদি বলা হয়েছে। আমার মনে হয় এই বেসিক কয়েকটা জিনিসকে যদি আমরা করে নির্বাচনী সংস্কারটা করে, এবং এই 15 বছরে যে আওয়ামী লীগ যে মানে যেভাবে লুটপাট করেছে, ডক্টর ইউনূস একটা জায়গায় সফল এই পর্যন্ত, আন্তর্জাতিকভাবে যেভাবে সাহায্য কিংবা সহযোগিতা পাওয়ার আশ্বাস পেয়েছে, সমর্থন আজকে আমি বলবো যে প্রবাসী ব্যবসা করে আজকে কবির সাহেব আছেন, আমি এটা বলেই শেষ করতে চাই যে আজকে প্রোটোকল ভেঙে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এসে তাকে বুকে জড়িয়ে ধরেছে। এই যে একটা কানেকশনটা, এটা কিন্তু স্ট্রেংথে যায়, এখান থেকে আমরা প্রাপ্তি নিতে চাই। এখন এই যে মালয়েশিয়ার সমবাজারে আমাদের লোকগুলি যাবে, এখন এটা না করতে পারে, এটা আমাদের দুঃখজনক। গোলাম সরওয়ার মিলন ভাই, অসংখ্য ধন্যবাদ। কবির আহমেদ ভাবে আসতে চাই। দুজন সম্মানিত আলোচক, আগামীকালকে রাজনৈতিক দলগুলোর সাথে যে বর্তমান সরকারের যে আলাপ আলোচনা অথবা সংলাপ হতে যাচ্ছে সেই জায়গা থেকে তারা বললেন, আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি একজন প্রবাসী ব্যবসায়ী এবং দেশের প্রতি ভালোবাসার প্রেক্ষাপটে সংযোগ এলাকার মানুষের জন্য কাজ করছেন, আপনি কি প্রত্যাশা করেন যে আগামীকালকে যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক হতে যাচ্ছে বর্তমান সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারে, আপনার কি প্রত্যাশা? ধন্যবাদ ডক্টর তৌহিদ ভাই। আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন, একজন রহমতুল্লাহ ভাই এবং একজন গোলাম সরওয়ার মিলন ভাই। এবং সর্বপ্রথমে আমি আরটিভির সকল দর্শকবৃন্দ এবং কলাকুশলী যারা এই রাতেও দেখতেছি পরিশ্রম করে এই আজকের এই টক শো দ্বারা লাইভ করতেছেন, পাশাপাশি দর্শকবৃন্দকে জানাই আমি সাদর সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি যে বিষয়টাতে আলোকপাত করতে চাই, আমি একজন ব্যবসায়ী। আমি আমার ব্যবসাটা, আমি দুই প্রকৃতির ব্যবসা করি। একটা ব্যবসা হলো আমি গার্মেন্টসের মার্কেটিং করি ওয়ার্ল্ড ওয়াইড। এটা সারা পৃথিবীতে আমি বাংলাদেশের গার্মেন্টসটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। আরেকটা ব্যবসা আছে আমাদের কমোডিটি আইটেমের ব্যবসা, ওইটা ফ্রান্সে আমাদের ওয়্যার হাউস আছে, আমাদের 1,500-এর মতো প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশি প্রোডাক্ট। তাছাড়াও বিভিন্ন দেশের প্রোডাক্ট আছে, আমরা এটা সারা পৃথিবীতে এটা মার্কেটিং করার চেষ্টা করি, বিশেষ করে বাঙালি কমিউনিটির সামনে এটা আমরা নেওয়ার চেষ্টা করি। তো এখন আমি যেহেতু ব্যবসা করি, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, আমি সেই প্রবলেমগুলোর আলোকে আমি বলবো এই যে আগামীকালকের যে আলোচনা হওয়ার যে কথা আছে, যে বিষয়গুলো আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টর আমি দেখছি বা ব্যবসায়ীরা দেখছি যারা বিনিয়োগকারী, তারা বাংলাদেশে ব্যবসা করার জন্য একটা উন্নত পরিবেশ তারা আশা করতেছে। ইতিমধ্যে কিন্তু গত 15 বছরে আমরা অনেক কিছু লুজ করছি। আর বিশেষ করে যে আমাদের যে ডেমনস্ট্রেশন হয়েছে এই সময়টার মধ্যে আমাদের অনেক কাস্টমার এবং অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসেন নাই, তারা এই বিনিয়োগটা তারা বিভিন্ন দেশে ইতিমধ্যে করে ফেলেছেন।
নতুন করে আসার জন্য গতকাল কয়েকজন কাস্টমার সাথে আমি কথা বলতেছিলাম, তারা জানতে চাইতেছে তোমার দেশের পরিস্থিতি কি? পরিস্থিতিটা কি। মেইন বিষয়টা সেটা হলো তাদেরকে আমাদের আশ্বস্ত করতে হবে যে আমাদের দেশে অচিরে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, খুব দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের সরকার আসবে, জনগণের সরকার যদি আসে তারা আশ্বস্ত হয়ে এখানে ইনভেস্টমেন্ট করবে। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের দেশে বর্তমানে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যার নেতৃত্বে গোটা এই সরকার পরিচালিত হচ্ছে। ইউনূস স্যার নিঃসন্দেহে সারা পৃথিবীর সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই বডির মধ্যে যারা আছেন সবাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো না। তাইলে রাজনীতি একটা ইম্পর্টেন্ট বিষয়, দেশ চালানোর জন্য রাজনীতিবিদদের না, সেটি তো সবাই থাকে না, কিন্তু নেতার নেতৃত্বে তো অনেক কিছু চলে, তাকে দেখেই তো অনেক কিছু অগ্রসর হয়। হ্যাঁ, আমি সে আলোকে আপনাকে বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ইমেজ আছে সারা পৃথিবী থেকে সবাই ওনাকে সমর্থন জানাচ্ছেন এবং ওনার একটা গ্রহণযোগ্যতা সর্বজন বিদিত। সেই হিসাবে আমরা ওনাকে বেস করে আমরা কিন্তু এই সামনের দিকে কিভাবে খুব দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হইতে পারে সেই বিষয়টার দিকে এগিয়ে যেতে হবে। সর্বপ্রথম স্যারের উচিত হবে ওনার লক্ষ্যটা স্থির করতে হবে যে আমি আমার একটা সঠিক একটা নির্বাচন দেওয়ার জন্য একটা লক্ষ্যমাত্রা স্থির করতে হবে, ওইটারে বেস করে বাকি সংস্কারগুলো আসতে হবে। মানে সরকার যে লক্ষ্যমাত্রাগুলো অথবা সংস্কারের যে লক্ষ্যগুলো ঠিক করেছে, এবং সেক্ষেত্রে সরকারের বক্তব্য হলো সংস্কার শেষে নির্বাচন। সরকারের এই ভাবনা নির্বাচনের ক্ষেত্রে আপনি কি মনে করেন সেটি ঠিক আছে? হ্যাঁ, আমি মনে করি যে নির্বাচনের জন্য আগে ওনাকে একটা টাইম ফ্রেম রেডি করা উচিত। সেই আলোকে ওনাকে আপনার বাকি পদক্ষেপগুলো নিলে দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে। দ্রুত নির্বাচন না হলে এটা লেংদি হবে, যতই লেংদি হবে এটা আমাদের জন্য অর্থনীতির উপর মারাত্মক একটা প্রভাব পড়তে পারে, এটা আমার ধারণা। এটা আপনার ধারণা। পরবর্তী পর্যায়ে বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে আরও কিছু প্রশ্ন আছে আপনার কাছে, সেটা পরবর্তী পর্যায়ে শুনবো। কবির আহমেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আপনার কাছে আসতে চাই যে আসলে যেটি কবির আহমেদ ভূঁইয়া ভাই বললেন যে তিনি একজন প্রবাসী, বিনিয়োগের পরিস্থিতি বা পরিবেশ তৈরি করার জন্য একটি নির্বাচনও প্রত্যাশা করছেন, সেই পরিস্থিতি দেখছেন। পাশাপাশি এই প্রসঙ্গগুলো উল্লেখ করে আপনার কাছে প্রশ্নটি হচ্ছে নির্বাচন কবে হবে, সেই যে টাইম ফ্রেম নিয়ে সেনাপ্রধানের যে বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের যে বক্তব্য, দুটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলাপ আলোচনা চলছে, এরকমটা কেন হলো? দেখুন, এই বিষয়টাতে কিন্তু আসলে গোটা জাতি হোঁচট খেয়েছে। স্বাভাবিকভাবেই সংস্কারের কথা বলে যদি আপনি এই গভর্নমেন্টটা যদি কোনো লেন্দি প্রসেসিংয়ের কোনো কিছুতে যায়, তাহলে বড় ধরনের হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। যাতে করে আপনার দীর্ঘ 15.5 বছরের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের যে পরিণতি, যেই পরিণতির কারণে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শত শত তাজা তরুণ শ্রমিক জনতার রক্ত ঝরে পড়েছে, জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে। সেই জায়গাটায় মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আপনি যদি সংস্কার করতে চান, সব সংস্কার করার জন্য তো জনগণের নির্বাচিত প্রতিনিধি লাগবে। সব সংস্কার কিন্তু একটা নির্বাচিত সরকার করতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই মেধা আছে, তার যে পরিচিতি আছে, তার যে ইমেজ আছে, সেই ইমেজটাকে কিন্তু আমরা সবসময় সম্মান করে আসছি। ইভেন আপনার মনে থাকার কথা, উনি যে নোবেল প্রাইজ পেলেন, এটার পরে বাংলাদেশের মানুষ কিন্তু উচ্ছ্বসিত ছিল, কিন্তু একটি মহল, সেই আওয়ামী বাকশালী মহল, তারা কিন্তু সেটা মেনে নিতে পারেনি। তখন বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় আপনার মনে আছে, সেখানে কিন্তু তখনকার বিএনপি যে রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রপতি তাকে বঙ্গভবনে নিয়ে তারপর সম্বর্ধনা জানিয়েছিলেন। তখন মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা সাহেব, তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয়ভাবে যতটুকু সম্মান জানানো সেই সম্মান দেখিয়েছেন, কিন্তু অসম্মান করেছে কিন্তু আওয়ামী লীগ। আজকে যে কথাটা আমাদের গোলাম সরওয়ার মিলন সাহেব বললেন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক শক্তি নেই। এই কথার সঙ্গে আমি একমত না। রাজনৈতিক শক্তি মানে কি? জনগণের শক্তি। আর রাজনৈতিক শক্তি বলতে বাংলাদেশের এখন সবচাইতে প্রধান রাজনৈতিক শক্তির নেতা হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। তিনি জনসমুদ্রে গোটা জাতির সামনে ঘোষণা করেছেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। তার মানে কি? গোটা জাতির পক্ষ থেকে জনাব তারেক রহমান সাহেব যখন বলেছেন যে এই সরকারকে সহযোগিতা করতে হবে, তাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, অতএব গোটা জাতিই তার পক্ষে আছে।
জনগণ তার পক্ষে আছে, রাজনৈতিক শক্তিও তার পক্ষে আছে। প্রশ্নটা হচ্ছে এই যে নির্বাচনের বিষয়টা কিন্তু ঘুরে ফিরে নির্বাচনের বিষয়টা আসতেই হবে, যে জনগণের নির্বাচিত প্রতিনিধি। কারণ গত 17 বছরের সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, নিরপেক্ষ সরকারের অধীনে কিন্তু কোনো সেই নির্বাচন একটি হয়নি। কাঙ্ক্ষিত সেরকম একটি ভোট আয়োজনের যে পরিস্থিতি, যাতে মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটা সংস্কারের জন্য নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, সেই জন্য তো একটা সময় দেওয়া প্রয়োজন। হ্যাঁ, আপনাকে মনে করিয়ে দেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজেই কিন্তু বলেছিলেন যে 3 মাসের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। এই কমিশনগুলো কাজ শেষ করবে, কাজ শেষ করবে, তারা প্রতিবেদন উপস্থাপন করবে। এখন এরপর যদি বলেন যে আপনি কমিশনের কাজ বাস্তবায়নও করতে হবে, অর্থাৎ দুষ্ট লোকেরা যেটা করে আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ এই যে পচা মাথার যে সাপের মাথাটা, ওই মাথাটা কিন্তু সরে গেছে, কিন্তু সাপের বিষ হাত, চোখ, মুখ, নাক সমস্ত কিছু কিন্তু এই দেশে রয়ে গেছে। অতএব আওয়ামী লীগ কিন্তু পদে পদে তাকে বিনষ্ট করতে চাইবে, তাকে কাজ করতে দেবে না, তার সরকারকে বিব্রত করতে চাইবে। কিন্তু ভয় কেন? আপনারা তো আছেন, আপনার রাজনৈতিক দলগুলোর শক্তি তো আছে। এভাবে আমরা আছি, সেটাই তো বললাম যে আমরা সেই সাহস সমর্থন তাকে দিচ্ছি। তো এখন আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি কি কি সংস্কার করবেন? আপনার মূল সমস্যাটা কোনটা? ইন্টেরিয়াম গভর্নমেন্ট কেন হয়েছে? মূল সমস্যা হচ্ছে মানুষ ভোট দিতে পারে না, ভোটের অধিকার চায়, যেই ভোটটা দিনের বেলা মানুষ দিতে পারবে, যেই ভোটটা নির্ভয়ে নির্বিঘ্নে দিতে পারবে। জনাব তারেক রহমান সাহেব যে 17 বছরের আন্দোলন, 15.5 বছর আন্দোলন, তিনি বলেছেন আপনি ভোটের অধিকার যাতে আমি প্রতিষ্ঠা করে দিতে পারি, সেজন্য আমাদের হাতকে শক্তিশালী করুন। ভোট আপনি কাকে দিবেন সেটা আপনার ব্যাপার। অর্থাৎ বিএনপিকে ভোট দিতে হবে এটা তারেক রহমান সাহেব বলেন নাই। অর্থাৎ মানুষ ভোট দিতে চায়, এটা মানুষের নাগরিক অধিকার। ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই পরিবেশের আপনি জন্য যে কাজ করা। প্রশ্নটা আমাকে করেছিলেন যে হঠাৎ করে এই নির্বাচনী আলোচনার ফাঁকে হঠাৎ করে সেনাবাহিনী প্রধান বলে ফেলেন যে আমি মনে করি যে 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। ঠিক 4-5 দিনের মাথায় আবার জাতিসংঘের সম্মেলনে গিয়ে সেখানে সম্ভবত প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলে ফেললেন যে সংস্কারের 18 মাস পরে। তার মানে সংস্কার শেষ করার 18 মাস পরে। 18 মাস পরে। এটি কিন্তু এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমি আশা করব আগামীকালকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা, জি, সেই আলোচনায় স্পষ্টতই জাতি যাতে এই ধোঁয়াশার মধ্যে না থাকে, স্পষ্টতই যে প্রয়োজনীয় সংস্কারগুলো এগুলো এতদিনের মধ্যে করতে হবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা রোডম্যাপ ঘোষণা করা হোক, এটাই জাতির জি। প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই। আরো আলোচনা শুনবো। গোলাম সরোয়ার মিলন ভাই, যে শুরুর দিকে আলোচনা শুনেছি, এটা মনে হয় যে মানে আরো একটু বিস্তারিত শোনা প্রয়োজন। যে এখন সংস্কারের যে রোডম্যাপ, সেটা তো আমরা বুঝতেই পারছি, আপনারাও বুঝতে পারছেন, জাতি বা জনগণও বুঝতে পারছে। নির্বাচনী রোডম্যাপই এখন এই মুহূর্তে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রত্যাশা। এখন এই জায়গাতে তো একটা সমন্বয়ের কথাও কেউ কেউ বলছেন যে নির্বাচনী রোডম্যাপের সাথে সংস্কারের রোডম্যাপের একটা সমন্বয় করেই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনটি করতে হবে। সেক্ষেত্রে আবার সেই ঘুরে ফিরে জনগণ এবং রাজনৈতিক দলের যে সহযোগিতার প্রশ্ন, সেই সমর্থন কতদিন অব্যাহত থাকবে? প্রথম প্রারম্ভিক বক্তব্যে বলে গেছি যে গন্তব্য, আপনার লক্ষ্যটা ঠিক করতে হবে, তারপর ব্যাক ক্যালকুলেশন যদি আসেন যে এই রিফর্মগুলি দরকার, সব রিফর্ম তাদেরকে দিয়ে সম্ভব না। আর আমি যেটা রহমতুল্লাহ সাহেব যেটা বললেন, আমি আবারও বলছি, যেটা আমি মিন করেছি যে এই সরকারের কোনো পলিটিক্যাল দল নাই, জনগণের সমর্থন আছে। একটা ম্যান্ডেট প্রাপ্ত, আজকে আওয়ামী লীগ বিএনপি যেমন একটা দল, সেই হিসাবে তার কোনো নিজস্ব কিংবা তার, আজকে দেখেন আপনি সমন্বয়হীনতার কথা বললেন, বিভিন্ন ঐক্যের অভাবের কথা বলছেন কেউ কেউ। সুতরাং এখানে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে রাজনৈতিক কোনো স্পেসিফিক কোনো তার এজেন্ডা নাই, কোনো তার রাজনৈতিক শক্তি নাই। কিন্তু আজকে সবাই যাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু দেখা গেল সমন্বয়হীনতা হচ্ছে। ওই যে রহমতুল্লাহ সাহেব বললেন যে উনি একটা বলতেছেন, সেনাপ্রধান একটা বলতেছেন 18 মাস। এই যে ব্যাপারগুলি, এগুলি তো কনফিউশন করে। অবশ্যই এখানে সব দলগুলো আজকে তাকে সাপোর্ট করছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। এবং এই সাপোর্ট না করলে তো এই সংস্কারই হবে না, এবং
একটা যৌক্তিক নির্ধারিত সময় নির্বাচন করা সম্ভব না। সেই জন্য না, আমরা এই জায়গাতে মিলন ভাই আরেকটু শুনতে চাই স্পষ্ট করে, সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে সমর্থন, রাজনৈতিক দলগুলোর সাথে তো একটা জনগণ আছে, তাদের যার যার সমর্থকরা আছে। আবার সরকার বলছে যে জনগণের সমর্থন নিয়েই তারা কাজ করতে চায়। এখন এই জায়গাতে সরকার যে প্রাধান্য দেওয়ার জায়গাতে আলাদা করে রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে জনগণের সমর্থনকে সে কিভাবে হিসাব করবে? আমি এর সুন্দর কথা বলছেন, জনগণের সমর্থনটা মাপার উপায় হলো নির্বাচন। এখন এই যে ওনার প্রেস সচিব কদিন আগে বললেন যে জনগণ নির্ধারণ করবে, তো জনগণ নির্ধারণ করবে, তো কদিন আগে দেখলাম আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা জরিপ, এত পার্সেন্ট লোক মনে করে 3 বছর থাকা উচিত, এত পার্সেন্ট লোক মনে করে যে এই থাকা উচিত। তো আমার কথা হলো কি যে এইটা এক নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব না, তবে এদেরকে একটা যৌক্তিক সময় তো দিতে হবে। নির্বাচন সংস্কারের জন্য আমরা কালো টাকার মুক্ত, মানে আধিপত্য মুক্ত, আমরা একটি ভোট, আমার ভোট আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দেব। আজকে আওয়ামী লীগ এই 15 বছরে এই নির্বাচনী প্রতিষ্ঠানগুলি তো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি তো ধ্বংস হয়ে গেছে। আমরা 71-এর মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এটা আইনের বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, সেটা তো হয় নাই। সুতরাং এগুলি করতে গেলে তো একটা লিড টাইম লাগবে। তো সেটার জন্য সব দলই দিচ্ছে, কিন্তু এইটার আপনি যে প্রথম শব্দটা বলছেন, সমন্বয়হীনতার অবসান ঘটতে যাবে বলে এই আলোচনার মাধ্যমে, এবং সেইখানে একটা তাকে সেই সমন্বয়ের মাধ্যমে যে আলোচনাটা, যে ঐক্যমতটা হবে, সেই ঐক্যমতটা, কারণ আমি বললাম যে সব দলগুলি যখন একমত হয়ে বলবে যে ঠিক আছে আপনি এই গাইডলাইন, এই জিনিসগুলি করেন, কিংবা এই টাইমের মধ্যে করেন, এই জায়গাটা ঐক্যমত হলেই কিন্তু আমাদের যে টাইম নিয়ে যে বিভেদটা আছে কিংবা সেটা থাকে না, সেটা থাকে না, সেটি থাকে না। এইটাই এখন প্রত্যাশা, এটি এখন প্রত্যাশা। এটি এখন প্রত্যাশা। স্যার মিলন ভাই অসংখ্য ধন্যবাদ। কবির আহমেদ ভাই আসতে চাই যে আসলে যেটি প্রত্যাশা, দুজন সম্মানিত আলোচক বললেন যে সরকার নির্বাচন বা সংস্কারের প্রশ্নে যা বলবে সেক্ষেত্রে তারা আলাপ আলোচনা করে ঐক্যমত হয়েই তারা সেই ইটি করবে। এই জায়গা থেকে আমরা বিগত সময়ে যেটি লক্ষ্য করেছি যে বিগত আওয়ামী লীগ সরকার বিনিয়োগের সর্বোচ্চ পরিবেশ বা অবস্থা চলছে এরকম অনেক ধরনের মন্তব্য করেছে, কিন্তু আসলে প্রকৃত যে বাস্তবতা, যে এখানে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গে আছেন, দেশে বিদেশে সেই ব্যবসার প্রসার আপনার আছে, এই পরিস্থিতিতে আসলে সরকারের কাছে কি প্রত্যাশা করছেন বা আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আসার প্রশ্নে? গত 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, 5 আগস্টের আগ পর্যন্ত যে পরিস্থিতি ছিল, সেটা তো একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। আওয়ামী লীগ সরকার আসলে তারা যেভাবে বিনিয়োগের কথা বলছে, কথা এবং কাজের মধ্যে মিল ছিল না, গড়মিল ছিল, যে কারণে ওই সময় তারা কিন্তু, আমি জানি না তারা কতটুকু চেষ্টা করছে, কিন্তু তাদের প্রতি আস্থাহীনতার অভাব ছিল বিনিয়োগকারীদের। আমি 2014 সালে একবার আপনার আমাদের দেশে বেশ কয়েকজন বিনিয়োগকারীকে নিয়ে আসছিলাম। তারা বাংলাদেশে ভিজিট করছেন, বিভিন্ন ইনভেস্টিগেশন করছেন, করে পরিবেশটা অনুকূলে না থাকায় তারা কিন্তু বাংলাদেশে বিনিয়োগ করেন নাই। ওই সময় তারা বিনিয়োগ করছেন, এই মালয়েশিয়াতে বিনিয়োগ করছেন, কেউ কেউ ভিয়েতনামে বিনিয়োগ করছেন, বা বাংলাদেশে করেননি, বাংলাদেশে করেন নাই। পরবর্তীতে দেশের যে পরিস্থিতি, বিভিন্ন সময় আমাদের যে বিভিন্ন জটিলতা, ব্যবসা বাণিজ্যের জন্য ফ্রেন্ডলি একটা পরিবেশ লাগে। আপনার বিদেশি বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে হলে তাদেরকে পর্যাপ্ত মানে আস্থার একটা জায়গা তৈরি করতে হবে, যে সে যেন আপনার উপর আস্থা রেখে, তার তো টাকাটা আসবে, টাকাটা তো ফেরত নিবে। একজন মানুষ ইনভেস্টমেন্ট করে কিভাবে, আপনি আজকে দেখেন দুবাইতে ফ্রি ট্রেড জোন, দুবাইতে ইনভেস্টমেন্ট করতেছে সারা পৃথিবীর মানুষ। কবির আহমেদ ভাই এখানে একটা প্রশ্ন রেখে যায়, বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আসবো। সেটি হচ্ছে যে বিশ্বব্যাপী অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান সম্মানিত উপদেষ্টা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং সমর্থন, যেটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের প্রেক্ষাপট আমরা যে অবস্থা দেখলাম, এই তার ইমেজ, সমর্থন বা তার যে প্রভাব রয়েছে বৈশ্বিকভাবে, এই অবস্থা দেখে কি বিনিয়োগকারীরা কতটা আগ্রহ প্রকাশ করতে পারে বিনিয়োগের প্রশ্নে, এই প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, তৃতীয় দফার সংলাপ, প্রত্যাশা কি। কবির আহমেদ ভূঁইয়া যে ভাই যে প্রশ্নটি রেখে যাও, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ দেখে বিদেশি বিনিয়োগকারীরা অথবা প্রবাসী
বাঙালি ভাই যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তারাও বিনিয়োগের জন্য কতটা উৎসাহ পাবেন? আপনি জানেন যখন আন্দোলন চলতেছিল, প্রবাসীদের ভূমিকা ছিল একটা স্মরণ রাখার মতো। যেখানে মধ্যপ্রাচ্যে আন্দোলন নিষিদ্ধ, সেখানে কিন্তু আমাদের প্রবাসী বাঙালিরা আন্দোলন করছে, আন্দোলন করে অনেকের জেল, যাবজ্জীবন জেল হয়ে গেছে। জি, আবার তারা ডক্টর মোহাম্মদ আবার- ইউনূসের হ্যাঁ। অনুরোধে তাদেরকে মুক্ত করে দেশেও পাঠানো হয়েছে। জি, এই যে কাজটা উনি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কাজটা করেছেন, তাদেরকে যে ইমিডিয়েটলি তাদেরকে রিলিজের ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং করেছেন, সেটার কারণে আমি মনে করি বিদেশিদের মনে আরও আস্থার জায়গা তৈরি হয়েছে ওনার প্রতি। উনি একজন নোবেল লরিয়েট, যদিও বাংলাদেশে শেখ হাসিনার কাছে ওনার কোনো মূল্য ছিল না। উনি আপনি দেখতে পাবেন যে ওনাকে সার্বক্ষণিকভাবে বিভিন্ন সময় আমি দেখতে পাইছি যে শেখ হাসিনা ওনাকে খালি নেগলেন্সি করছে, ওনাকে অসহযোগিতা করছে, ওনাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। ওনার মতো একজন ব্যক্তি, মানে যে দেশে গুণীর কদর হয় না সেই দেশে গুণীর জন্ম হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জন্য যে সুনাম সারা পৃথিবীতে বয়ে আনছেন, এটা আমি বুঝতে পারি, কারণ আমি সারা পৃথিবীব্যাপী আমি মার্কেটিং করি। মার্কেটিংটা তো মানে আন্তর্জাতিক মার্কেটিং করতে হলে বিভিন্ন দেশে যেতে হয়। গেলে কিন্তু আমি যখন কোনো একটা পরিস্থিতিতে কোনো কাস্টমারদের সাথে বসি বা কোনো একটা পলিটিক্যাল পার্সনের সাথে বসি, তখন আমাকে বলে তুমি তো তোমার দেশ কোথায়? যে বাংলাদেশ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ। উনি ব্যক্তি কিন্তু আমাদের জন্য গোটা দেশের জন্য একটা সুনাম বয়ে আনছেন। তো ওনার মতো একজন ব্যক্তি, যেহেতু ওনার সাথে সারা পৃথিবীতে একটা ওয়েল কানেকশন আছে, সবাই ওনাকে একটা শ্রদ্ধার চোখে দেখে, আমি বিশ্বাস করি যদিও দেশটা বঙ্গুর, দেশের বর্তমান পরিস্থিতি তো আওয়ামী লীগ তো চলে গেছে, কিন্তু চলে গেছে, পালিয়ে গেছে, বাট দেশটাকে কিন্তু একদম ধ্বংস করে গেছে। দেশের কোনো কিছুই কিন্তু রেখে যায় নাই। আমি অত্যন্ত অবাক হয়েছি। এই যে আপনি দেখেন, যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গণভবন বা আপনি যেখানে যায় তারা যে আক্রমণ করছে বিভিন্ন লোকজন, মানে এখানে কিন্তু কিছু কিছু জিনিস আছে অনেক পরিকল্পিত, অনেক কিছু করছে। তো এই প্রেক্ষাপটে আমি বলবো, যখন মানুষের আশা আকাঙ্ক্ষার সকল মানুষের মানে ছাত্র জনতা, সাধারণ মানুষ, আম পাবলিকের সকলের সমর্থনের এই সরকার হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ওনার যে বাইরের যে ইমেজটা আছে, ইমেজটাকে যদি আমরা প্রপারভাবে কাজে লাগাতে পারি, আমি আশা করি যে এখানে আমাদের বাংলাদেশি অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করে রাখছে। হ্যাঁ, ভালো ইনভেস্টমেন্ট করছে। আমি অনেক ব্যবসায়ীকে চিনি পার্সোনালি। তারাও যদি বাংলাদেশের দিকে ধাবিত হয়, এখন একটা পরিবেশ হয়েছে, আশা করি যে সামনে যদি নির্বাচনের একটা রোডম্যাপ করে দিতে পারে যে হ্যাঁ আগামী কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, নির্বাচিত একটা সরকার আসবে, ফরেনাররাও তখন একটা আস্থার জায়গা পাবে এবং তারা বিনিয়োগ করবে। আমি এটা এরকমই মনে করি, সেটি প্রত্যাশা করেন। জি। জি, কবির আহমদ ভেবে অসংখ্য ধন্যবাদ। আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, যে আসলে এখনো আমাদের সংস্কারের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে বা সামগ্রিকভাবে বললে বাংলাদেশের প্রশ্নে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে বা রুখে দিতে হলে রাজনৈতিক দলগুলোকে যেরকম ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং জনগণের মধ্যে সেই ঐক্যের পরিস্থিতি বা সেই পরিবেশ তৈরি করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি নির্বাচনের প্রশ্নে যে বিভাজন দেখছি সেটি আরও বাড়বে? রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যবদ্ধই আছে, আর সেই কারণেই একেবারে প্রথম থেকে নির্বাচনী রোডম্যাপের কথা বললেও আপনি খুব সতর্কতার সঙ্গে খেয়াল করবেন যে তারা প্রত্যেকেই কিন্তু সরকারের সফলতা চায় এবং সরকারের ইমেজ যাতে নষ্ট না হয়, আমরা প্রত্যেকেই কিন্তু চাই। এই দেশের জনগণ এই সরকারের সঙ্গে আছে। আপনি দেখেন দ্রব্যমূল্য কিন্তু এখন অন্যান্য যে কোনো সময়ের চেয়ে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ডিম 180 টাকা ডর্জন। আমার মনে হয় এটা কখনোই আমার কাছে মনে হয় না যে 180 টাকা ডজন ডিম ছিল। সবজি বিভিন্ন এটা কারণ হচ্ছে কেন আছে। কি, সে পুরাতন সিন্ডিকেট কি আবার সক্রিয়? নাকি এখানে সিন্ডিকেটের বাইরেও একটা বিষয় আছে যেগুলো আসলে সাধারণ মানুষ তো ওইভাবে খতিয়ে দেখে না বা বুঝতেও চায় না। এই যে বন্যাটা, তারপরে এই যে অসময়ে বৃষ্টি, এই সমস্ত কিছু বিষয় আছে। কিন্তু এগুলো কিন্তু সরকারকে যদি একটা আওয়ামী লীগ যদি এইভাবে অর্থনীতিকে ফোকলা বানিয়ে না যেত, তাহলে সরকারের তখন উদ্যোগ নেওয়ার উপায় ছিল। অর্থনৈতিকভাবে শক্তিশালী থাকলে তখন সাধারণ মানুষের কেনার স্বার্থে একটা জনবান্ধব জনগণের সরকার যদি হয়, তখন প্রয়োজনে এই নিত্য প্রয়োজন যে জিনিসের উপর ভর্তুকি দিয়ে হলেও কিন্তু
জনগণের সেবা প্রদান করা এটা সরকারের দায়িত্ব। তো সেই বিষয়টা আমরা এই সরকারের কাছ থেকে আমরা মনে করি না যে এখনই সেরকম কোনো সময় হয়েছে, যে সেরকম কোনো অবস্থান নেই। কারণ অর্থনৈতিকভাবে এই দেশটাকে সবচেয়ে বেশি পঙ্গু করা হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তো এই জন্যই আমরা বারবার বলি যে এই জিনিসগুলো পরিপূর্ণ ঠিক করার জন্য একটি নির্বাচিত সরকার খুব প্রয়োজন, এবং সেই নির্বাচনটা হতে হবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ। না, আপনি দেখেন- বর্তমান সরকার তো সেটাই বলছে যে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যেই তাদের এই সংস্কারের আয়োজন। সেটা বলছে, আমরাও সেটা বিশ্বাস করি। কিন্তু দুষ্ট লোকের তো বিভিন্ন কর্মকাণ্ড চলছে। রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী দোসররা কিন্তু এই সরকারকে ব্যর্থ করার মানে জন্য, দুষ্ট লোক মানে আওয়ামী দুষ্টরা, চলতেছে আর কি। আওয়ামী দুষ্ট রন্ধ্রে রন্ধ্রে তারা কিন্তু এই সরকারকে ব্যর্থ করে দিতে চাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে এক এক জায়গা থেকে এক এক ধরনের বক্তব্য রাখা হয়, নির্বাচনে একটা সুস্পষ্ট রোডম্যাপ চলে আসা উচিত। এটা নিয়ে কোনো রকমের দীর্ঘসূত্রিতা, এটা আমাদের এই যে চেতনা বা আকাঙ্ক্ষা, এই বিপ্লবের এই আকাঙ্ক্ষার উপরে আঘাত আসতে পারে, আমি শঙ্কা প্রকাশ করছি। এবং যে কোনো মূল্যে একটি নির্বাচনী রোডম্যাপ, যেটা আমাদের কবির সাহেব বললেন যে একটা পরিপূর্ণ একটা টাইম ফ্রেম, এটা দিয়ে দেওয়া উচিত। এটা দিয়ে তাহলে দেওয়া উচিত। শঙ্কাটা কেটে যাবে অন্তত। আপনি দেন সেটা 6 মাস মানে পরে। কোনো ভুল বোঝাবুঝি থাকবে আপনি না। আপনি 6 মাস পরে দেন, 8 মাস পরে দেন, 1 বছর পরে দেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটা টাইম ফ্রেম, একটা রোডম্যাপ আপনি দিয়ে দেন। এবং সেই রোডম্যাপের মধ্যে আপনার প্রয়োজনীয় যে সংস্কার, খুব জরুরি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচিত সরকারের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য যেই যে সংস্কারগুলো প্রয়োজন, ঠিক সেই সংস্কারগুলো করা প্রয়োজন। সেই সংস্কারগুলো করা প্রয়োজন। আবুল হাসান মাহমুদ রহমতুল্লাহ ভাই, অসংখ্য ধন্যবাদ। গোলাম সারোয়ার মিলন ভাই আসছে যে শিল্প অঞ্চলগুলোতে এখনো বিশৃঙ্খল অস্থিরতা আমরা দেখছি, সেক্ষেত্রে এই অস্থিরতার অভিযোগে যে দু একজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যেটি গণমাধ্যমে প্রকাশিত যে সেই সমস্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিদের একটা রাজনৈতিক পরিচয় আছে, সেই পরিচয়টা হলো তারা বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এই জায়গাতে সতর্কতা হিসাবে রাজনৈতিক দলগুলো ঐক্যের প্রসঙ্গ, তারা সংশ্লিষ্ট এলাকায় সতর্ক আছে সেটি বলছে, কিন্তু একেবারে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, এখনো মাঝে মাঝে অস্থিরতার লক্ষ্য করা যায়। দেখেন, আমি একজন ক্ষুদে গার্মেন্টস ব্যবসায়ী হিসাবে বলবো, গার্মেন্টস শিল্পে 80 লক্ষ শ্রমিক কাজ করে এবং আমাদের প্রায় 85% বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কিন্তু এই গার্মেন্টস খাত থেকে। জি, তারপর প্রবাসীদের রেমিটেন্স আছে, এটা তো আমরা সবাই জানি। এখন এটাকে অস্থিরতা করার জন্য আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর শত শত শহীদের রক্তের আলপনায় যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল, এই সরকার আসার পর আমরা দেখলাম প্রথমে বিচারপতিদের একটা জুডিশিয়াল কুয়ের ব্যবস্থা, তারপরে দেখলাম হিন্দু কার্ড ব্যবহার, আনসারদের বিদ্রোহ, আজকে রিকশাওয়ালা থেকে আরম্ভ করে বিভিন্ন তারপর পরিশেষে শ্রমিকদের সীমান্তে হত্যা, সীমান্তে অস্থিরতা। তো এই ষড়যন্ত্রগুলি তো আমি যেটা বললেন আপনি গার্মেন্টসের, এটার জন্য তো আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ হলো ভারত। আচ্ছা, ভারত এটা বাদ দেন, তার মধ্যে এখন যে সরকারটা সেটা তাদের পছন্দের সরকার না, তাদের পছন্দের সরকার ছিল আওয়ামী লীগ। তো সুতরাং তাদের ষড়যন্ত্র তো প্রত্যক্ষভাবে এখানে আছে, এবং এই ভারতের ষড়যন্ত্রের কারণেই আজকে জাতীয় ঐক্যটা অত্যন্ত জরুরি। এবং আমি মনে করি আমরা এখানে, আমার মনে সবাই আমার সাথে একমত হন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা আমাদের ভিতরে, ইসলামিক মূল্যবোধের যে চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধের জন্য যে বিগত 15 বছর ধরে বিশেষ করে বিএনপি সহ অনেক, আমরা তো ধরেন আমাদের সম্পর্কে তো অনেক আলোচনা সমালোচনা আছে, আমরা তাদের নির্বাচনে আমাদের অনেকে অংশগ্রহণ করেছে, যেমন আমি 14, 18, 24 কোনো নির্বাচনে অংশগ্রহণ করি নাই। সেটা আপনি করেননি, কিন্তু আমার মতো অনেকেই করে নাই, আমার মতো অনেকেই করে নাই, আবার অনেকে করেছে। কিন্তু জাতীয় পার্টি তো করেছে। জাতীয় পার্টি করেছে, যারা করেছে সেটা করাটা তো ধরেন 18 সনে তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সুতরাং 14 সনে এবং 24, বিশেষ করে 24-এর নির্বাচনে অংশগ্রহণটাকে আমরাও এটাকে চরমভাবে বিরোধিতা করতে চাই। যেটি বলা হয় যে জাতীয় পার্টি যদি 24 বা 14, বিশেষ করে 24 নির্বাচনে ঘুরে দাঁড়াতো গণতন্ত্রের প্রশ্নে, আওয়ামী লীগ সেভাবে নির্বাচন করতে পারতো না। তাই তো আমি স্বীকার করছি, তো আমরা তো 24-এর নির্বাচনে তো আমরা বিরোধিতা করেছি, জি এম কাদের সাহেব যেটা অংশগ্রহণ করেছেন আমাদের অংশ থেকে সেটা বিরোধিতা করা হয়েছে। তো যাই হোক, আমি যে কথা চলে আসি যে কোনো অবস্থাতেই সরকারকে ব্যর্থ হইতে দেওয়া যাবে না। শ্রমিকের ষড়যন্ত্র বলেন
আর ওই জুডিশিয়াল কু বলেন আর আনসার বিদ্রোহ বলেন। আমি মনে করি এটা যেটা এই জায়গায় আমি রহমতুল্লাহ সাহেবের সহমত, যেটা আপনার টক শোতেও আমি বলেছি দু একটা চ্যানেলে, যে আগামী বছর ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। আমাদের পার্টির পক্ষ থেকে এইটাই বলা হবে, এর উপরে কোনো মতেই যাওয়া যাবে না। এর ভিতর একটা টাইম ফ্রেম, যে কারণে প্রথমে বলছি একটা গন্তব্য ঠিক করে তারপর রিফর্মগুলি আমরা যেগুলি করব, এই রিফর্মগুলি আমাদের হওয়া উচিত। এবং আজকে যে কারণে বলছি যে দেখেন, উপর থেকে বলা হয়েছে এই সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত ছাড়া ঢালাওভাবে আপনারা মামলা করবেন না এবং তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করবেন না। আজকে ধরেন কেন্দ্রীয়ভাবে যারা অপরাধের সাথে জড়িত, প্রকৃত অপরাধীদের বিচার করতে হবে। আওয়ামী লীগে যারা অন্যায় করেছে, হত্যা করেছে, যারা এই গণহত্যা করেছে, নির্দেশদাতা, এদেরকে করতে হবে। কিন্তু দেখা গেছে যে আজকে অনেকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার বাণিজ্য হচ্ছে, এবং এইটাকে বিএনপির পক্ষ থেকে কিন্তু এটা কঠোরভাবে তাদের কর্মীরা যেখানে জড়িত আছে তারাও কিন্তু তাদেরকে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এটা খুব প্রশংসনীয়। অনেকের বিরুদ্ধে নিয়েছে, অনেকের বিরুদ্ধে প্রশংসনীয়, কিন্তু অনেকে এগুলি কন্ট্রোল করা যাচ্ছে না। কিন্তু এটাকে তো কন্ট্রোল করতে হবে। তো আমি যে কথাটা বলতে চাই যে আজকে সেই সুস্থ রাজনীতি, কারণ এই যে আজকে বিভিন্ন জায়গায় স্লোগান আছে, এটা আমরা শুনতে চাই না। কি বলে, ওই যে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, এটা তো আমাদের হাতে লাগে, কারণ এটা দুইটা রাজনৈতিক শক্তি। আজকে আওয়ামী লীগ আজকে প্রথম তাদের বিচার হইতে হবে। 2 নম্বর কথা হলো একটা ইনক্লুসিভ ইলেকশন আমরা মনে করি হওয়া দরকার। ইনক্লুসিভ ইলেকশন মানেটা কি? ইনক্লুসিভ ইলেকশন মানে অল পার্টি, কোনো পার্টি যেন একটা এইবার আমার ভোটটা আমি দেবো, যাকে ভালো মনে করে তাকে দেবো। অল পার্টি মানে কি আওয়ামী লীগ সহ? ইয়েস, আওয়ামী লীগ ইলেকশন আসবে। আওয়ামী লীগের যে গত এই যে দায়, গণহত্যার যে দায়, আপনি আগামী ধরেন ইলেকশন ধরে নিই, আমি জানি না তারা কি ডিসিশন নেবে। ধরেন আগামী নভেম্বর ডিসেম্বর ইলেকশন, কি জানুয়ারিতে ইলেকশন হবে, এটা এই নভেম্বর ডিসেম্বর, আমি 25-এর কথা বলি। তো এর ভিতর কি আপনি হত্যাকারীদেরকে যাদেরকে স্টেট আপনি ডিসিশন দিয়ে দেন যে ধরেন এতগুলি প্রাইম মিনিস্টার থেকে আরম্ভ করে বিচার শেষে, বিচার না, আপনি যারা নাকি বিচারাধীন থাকবে তারা তো ইলেকশন করতে পারবে না, এরকম আপনি করে দিতে পারেন, কি বলে অর্ডিন্যান্স করে ইলেকশনই করতে পারবে না যারা অভিযুক্ত। ইয়েস, তাদেরকে কোনো ইলেকশনের করার সুযোগ দেওয়া হবে না। এই কারণেই বলতেছি যে এই যে তাদের কালো টাকাগুলি আছে, যাদের আছে অর্থনৈতিক যারা লুটপাট করছে, এগুলি শুড বি অল ব্যান্ড। সুতরাং আমি শেষে এটা বলতে চাই যে তাহলে আমরা একটা সঠিক নির্বাচন করতে পারবো এবং আগামী নির্বাচনটা হইতে হবে, তাইলে আর কোনো কথা থাকবে না। অনেকে যারা বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, ব্যক্তিগতভাবে আমি মনে করি, কিংবা আমাদের দলও মনে করি, ইভেনকে আমি মনে করি, বিএনপির মহাসচিব আজকের একটা প্রথম আলোতে ইন্টারভিউ দেখলাম যে তাদের বিচার প্রথম, তারপরে তারা গণনা করে। এবং তাদেরকে আমি নির্বাচনে কেন চাই জানেন? তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো লোকেরা যদি দলটাকে পুনর্গঠন করে তাহলে তারা জবাবদিহি করবে। এবং এই আওয়ামী লীগ স্বাধীনতার পরবর্তীতে যে একদল করে যে গণতন্ত্রকে হত্যা করেছিল, এইটা সহ পরবর্তী 24-এ যেটা করেছে, এইটা তো তাদের এই গ্লানিটাকেই তাদেরকে তো ক্ষমা চেয়ে তাদেরকে ভবিষ্যতে গণতান্ত্রিক যাত্রায় অভিযাত্রায় তাদের থাকতে হবে। এবং এইটা যদি তারা তাদের ভবিষ্যতে যারা দলটাকে চালাবে নিষ্কণ্টক লোকেরা, তারা যেন এই গণতান্ত্রিক ভাবনায় থাকে, তাদের ভাবনায় যাতে কবির আহমেদ ভাবে আসতে চাই যে আসলে নির্বাচন প্রসঙ্গে যে আলাপ আলোচনা হচ্ছে, পাশাপাশি রাজনৈতিক দলগুলো যেভাবে ভাবছে নির্বাচন নিয়ে কিংবা সংস্কারের প্রশ্নে তাদের ঐক্যের জায়গা থেকে, একজন ব্যবসায়ী হিসাবে এই ভাবনাগুলোকে আপনি কিভাবে দেখেন? আমি মনে করি নির্বাচনটা যত দ্রুত সম্ভব এটা হওয়া উচিত। একজন ব্যবসায়ী হিসাবে আমি নিজে অনেকগুলো প্রবলেম ফেস করতেছি। এই প্রবলেমগুলো সবাই তো ফেস করতেছে। এখন বাংলাদেশ গার্মেন্টসের অবস্থা দেখেন যে লেবার আনরেস্ট করাইতেছে, এটা কিন্তু আমাদের জন্য সুখকর না। এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এখন ভাই একটা কথা বলছেন ওই যে আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ব্যাপারে, নির্বাচনে আওয়ামী লীগকে আনার ব্যাপারে, মানে নির্বাচনের মধ্যে নিয়ে আসার ব্যাপারে। বলুন। বিষয়টা হলো, যেই দল আওয়ামী লীগ গত 15-16টা বছর বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে, বাংলাদেশের প্রত্যেকটা অবকাঠামো একদম ধ্বংস করে দিছে। তিনি তো বলছেন যে বিচার শেষে। আচ্ছা, এখানে ভাইয়ার কথার মধ্যে একটা ফাঁক আছে, আমি একটু বলে নেই। আমি কিন্তু গুম হয়েছিলাম, আমি আমার ব্যক্তি জীবন দিয়ে আপনাকে বলি। সাবেক আইনমন্ত্রী দ্বারা, হ্যাঁ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আমাকে গুম করছে। আমি অত্যন্ত তরতাজা একজন মানুষ ছিলাম, আমি সবসময় ব্যায়াম করতাম, আমি খুব আমার হিউজ ট্রাভেল করতে হয়, আমি ফ্লাইটে আমি সারাদিন কাটাইছি, আমার কোনো ক্লান্তি আসে নাই। সেই আনিসুল হক, আমি এলাকাতে যখন যাই, আমাদের তো অনেকটা নিষিদ্ধই ছিল এলাকাতে যাওয়া। আমার
কসবা আখাউড়াতে আপনার আমার শত শত নেতা কসবা আখাউড়া তো মানে ব্রাহ্মণবাড়িয়া 4 ব্রাহ্মণবাড়িয়া 4 শত শত নেতাকর্মীর নামে মামলা, শত শত নেতাকর্মীর নামে মামলা দিছে, কেউ বাড়িতে ঘুমাইতে পারে নাই। আপনি এত মামলা দিছে তাদেরকে, মামলা দিয়ে তারা করতো কি, তারা আবার করতো কি টেকনিক্যালি বিভিন্ন বাহিনী দিয়ে আমার ওই লোকগুলোর উপরে নির্যাতন করতো তাদেরকে নিষ্ক্রিয় করার জন্য। আমি অনেক কষ্ট করে তাদেরকে সংঘবদ্ধ করছি। আপনি কোনো আইনগত ব্যবস্থা নিতে পেরেছিলেন বা এখন নিয়েছেন? না, আমাদের মামলা প্রক্রিয়াধীন। আপনি জানেন যে প্রশাসনে এখনও আওয়ামী লীগের সকল পুলিশের ম্যাক্সিমাম 99% লোক এখনও আওয়ামী লীগের। তারা আমাদেরকে অনেক হয়রানি করছে, অনেকের মামলা নেয় নাই। আমি মামলা করার জন্য আমার লোক গেছে আমার এলাকাতে, কসবা আখাউড়া মিলে 18 জন লোককে বিনা বিচারে এই আনিসুল হক হত্যা করছে, বিনা বিচারে। আপনি তার সাথে প্রতিদ্বন্দ্বী ছিল একজন, আমি গত আরেকটা টেলিভিশনের সাথে কথা বলছিলাম, হেফজুল বাড়ি। ওই ভদ্রলোককে তো গুম করছে, তার ড্রাইভার সহ আজকে পর্যন্ত পাওয়া যায় নাই। তার গাড়িটা পাওয়া গেছে বুড়িগঙ্গা নদীতে। তার একজন মানে জাস্ট ওনাকে মনে করছে যে প্রতিদ্বন্দ্বী, ওনার সাথে তো প্রতিদ্বন্দ্বিতা রাখারই কোনো সুযোগ নাই। তো এই যে আনিসুল, সবাই তো জানতো তিনি খুব সহজ সরল। হ্যাঁ, আমি আপনাকে বলি, ওনার যে কার্যক্রম, আপনি তো সবাইকে জিজ্ঞেস করেন আমার এলাকার উনি কিভাবে জমি দখল করছে। উনি ভালুকাতে জমি দখল করছে। উনি আপনার আমাদের এলাকাতে পাহাড় কাইটা শেষ করছে, নদীর মাটি মানে কোনো কিছু আর রাখেনি, কোনো কিছু রাখে নাই। মানুষের চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে গেছে। তো শেষ মন্তব্য আমরা পরে শুনছি, আমি আবার ফিরছি। মানে আবু নাসের, মোহাম্মদ রহমতুল ভাই, শেষ মন্তব্য খুব ছোট্ট করে 2-1 লাইনে শেষ করবেন দয়া করে। মানে আজকের আলোচনার শেষে কি প্রত্যাশা রাখছেন, অর্থাৎ আগামীকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকালকের যে আলোচনা, এই আলোচনার সফলতা কামনা করি এবং আমি আশা করি যে প্রয়োজনীয় সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে একটি সুন্দর দিক নির্দেশনামূলক ফলাফল আমরা পাবো। জি, অসংখ্য ধন্যবাদ। মিলন ভাই, একেবারে শেষ লাইন কি বলবেন? শেষ লাইনে আমি বলবো যে ডক্টর কবিরের প্রতি সহানুভূতি প্রদর্শন করে আমি বলবো, কবির যেটা বললেন যে সে গুমের শিকার হয়েছিল, গুমের বিচারটা দেশে হইতে হবে নির্বাচনের আগে। আমি আবারও বলি, যারা এই 15 বছরে আকাম কোকম অর্থনীতি থেকে আরম্ভ করে হত্যায় জড়িত, এদের প্রত্যেককে বিচার করে শেষ করতে চাই। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্বটা গ্রহণ করা উচিত। এই কারণে এই রাষ্ট্রপতিকে রেখে অনেক লক্ষ্য অর্জন করা সম্ভব। আওয়ামী লীগের যে জঞ্জাল আছে প্রশাসন থেকে এবং সর্বক্ষেত্র থেকে, আপনাকে জঞ্জাল আগে পরিষ্কার করতে হবে। এটা মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা হচ্ছে মেইন মেসেজ। আর না হলে ওনাদের সংস্কার অনেক বাধা বিপত্তি হবে। অসংখ্য ধন্যবাদ কবির আহমেদ ভূঁইয়া, আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ, গোলাম সরোয়ার মিলন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।